নমস্কার এবং শুভ সন্ধ্যা জানাই সকলকে। আজ সোমবার আমরা যথারীতি বিনিয়োগে বসতে লক্ষ্মীর একটি নতুন পর্ব নিয়ে ফিরে এসেছি। আহ, আজকের পর্বতে বিনিয়োগের সঙ্গে সঙ্গে বীমা, মানে বয় বিনিয়োগ বয় বীমা, দুটোই বয় রশি দিয়ে শুরু হচ্ছে। তো আহ, অনেকেই ভাবেন যে বীমার সঙ্গে সঙ্গে মানে বীমাটাকে স্রেফ বীমা হিসাবে দেখেন না। মানে বীমা হচ্ছে আপনি যখন বাইক চালান হেলমেট পরেন, আহ, যদি দামি মোবাইল কেনেন সেক্ষেত্রে আপনি মোবাইলের একটা ইন্স্যুরেন্স করান, একটা কাভার কেনেন যাতে হাত থেকে পড়লে হঠাৎ করে যাতে কিছু না হয়। একটা একটা এক্সট্রা লেয়ার অফ সেফটি, তাই তো? নিরাপত্তার একটা অতিরিক্ত বলয় যেটা আপনার ফোনটাকে বা আপনার দামি কোনো জিনিসকে প্রোটেক্ট করবে। আপনি যখন বাড়ির বাইরে বেরিয়ে যান তখন বাড়িতে একটা তালা দিয়ে যান। আমার মনে হয় তালাটা হচ্ছে সব থেকে কম পয়সার আহ, বীমা বলা যেতে পারে। যে আপনার বাড়িতে যে জিনিসপত্র আছে, আপনার বাড়ির যে টোটাল সবকিছুর ভেতরে যা আসবাবপত্র থেকে শুরু করে সবকিছু, তার ভ্যালু কয়েক লক্ষ টাকা বা তার বেশিও হতে পারে। অনেকের ক্ষেত্রে আরো বেশি, অনেকের ক্ষেত্রে কম। তো সেটা প্রোটেক্ট করার জন্য আপনি একটা 200 বা 300 টাকার একটা তালার উপর নির্ভর করেন, কিন্তু করেন। ওই 200-300 টাকাটা ম্যাটার করে, তাই তো? তালা ছাড়া তো বেরোন না কোথাও। এবার কথা হচ্ছে জীবন বীমাটা এই এই কারণেই খুব দরকার যে আপনার বাড়িতে চুরি হবে না তার কোনো গ্যারেন্টি নেই। তালা দিলেও যে চুরি হবে না সেটারও কোনো গ্যারেন্টি, অ্যাটলিস্ট এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি। যে আপনাকে বাড়িতে চুরি হলে গেলে আপনার তালাটা ভাঙতে হবে, আওয়াজ হবে, আশপাশের লোক শুনতে পাবে। অনেকে সিসিটিভি ক্যামেরা লাগে কেন, দেখার জন্য যে কি হচ্ছে না হচ্ছে, কেউ কে ঢুকলো কে বেরোলো। তো এগুলো সব এক্সট্রা লেয়ার অফ প্রোটেকশন বা এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি। বীমার কাজ মূলত এটাই। ঠিক আছে? তো অনেকে বীমার মধ্যে বিনিয়োগের একটা স্বাদ নিতে চান। সেক্ষেত্রে তারা কি করতে পারেন, কি ধরনের বীমা তারা এনকারেজ, মানে আমরা মেবি সাজেস্ট করবো এই ক্ষেত্রে। তো তারা কি কি ধরনের বীমা করতে পারেন সে সম্পর্কে আজকের বিষয় নিয়ে আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক ঘোষ স্যার। অনেক অনেক স্বাগত আপনাকে আমাদের নমস্কার। শোতে। নমস্কার। তো ওভার টু ইউ, সরাসরি আপনার কাছেই চলে যাই। তো আপনিও নিশ্চয়ই এই ধরনের প্রশ্ন ফেস করেছেন যে স্যার কি পাবো বীমার ক্ষেত্রে, সকলেই আগে মানে টার্ম, পিওর টার্ম হলে আলাদা কথা, আদারওয়াইজ যে কোনো ইয়েতে কি ফেরত পাবো সেটা সকলে দেখতে চায়। তা আপনি কি দেখুন, বলবেন? রজত যা বলেছে, বীমা হচ্ছে সুরক্ষা, সবসময় মনে রাখতে হবে। এবার সুরক্ষার জন্য কত টাকা দেব, এটাই হচ্ছে মূল প্রশ্ন। এবার ক রকমের বীমা হয়, যেগুলো আমরা পুরনো ট্র্যাডিশনাল পলিসি যেগুলো বলি, আর টার্ম পলিসি। প্রথমে আমি টার্মটা বলে নিই। টার্ম হচ্ছে খুব সহজ সরল ব্যাপার। আমার জীবনের মূল্য হচ্ছে 1 কোটি টাকা, তাই জন্য আমি 1 কোটি টাকার একটা বীমা নিলাম, এবং সেটা আমি 20 বছর ধরে নিচ্ছি। তো 20 বছরের প্রতি বছর আমাকে একটা প্রিমিয়াম আমাকে দিতে হবে, এবং 20 বছর শেষ হয়ে গেলে বীমার যে কাভারটা আছে সেটাও শেষ হয়ে যাবে। এবার অনেক ইন্স্যুরেন্স কোম্পানি কি করে, যে আপনি ধরে নিন অনেক কম বয়সে বীমাটা শুরু করেছেন, ধরে নিন 30 বছর বয়সে শুরু করেছেন, 20 বছর মানে 50, তখন আপনাকে বলবে যে আপনার এটা তো এক্সপায়ার হয়ে গেছে, এবার নতুন বীমা এর চেয়ে বেশি কাভার দিচ্ছি, কিন্তু আপনার বয়স অনুপাতে যে প্রিমিয়ামটা ছিল সেটা কমে দিচ্ছি, কেননা আপনি আমাদের সাথে 20 বছর থেকেছেন। আর যেহেতু আমাদের কোনো লোকসান হয়নি, আমাদের মানে কোম্পানির, তাই জন্য আপনাকে এই এই সুবিধাটা দিচ্ছি। যেরকম আমার ক্ষেত্রে হয়েছে, আমার একটা বীমা কোম্পানি ছিল, তো 20 বছর পরে আমার ঠিক 50 তখন বয়স, তখন ওরা ফোন করে বললো আরো 10 বছরের আপনি নিতে পারেন, বা 20 বছরের নিতে পারেন। এই হচ্ছে অ্যাডিশনাল, মানে ডাবল কভার, কিন্তু প্রিমিয়ামটা সেই অনুপাতে কম। আমার বয়স যদি আমি ফ্রেশ ওরকম কভার নিতাম তাহলে প্রিমিয়ামটা বেশি লাগতো। তাই এটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স, এটাই কিন্তু কিছু ফেরত পাওয়া যায় না। এবার লোকে বলবেন যে তাহলে এটা তো আমার পয়সাটা গচ্ছা গেল। এই প্রশ্নের উত্তরটা আমি পরে দেবো। এবার বাকি কি কি আছে, একটা হচ্ছে এন্ডাওমেন্ট পলিসি একটাকে বলে। এগুলো হচ্ছে ক্যাটাগরি, এগুলো কোনো বীমা কোম্পানির নাম নয়, ক্যাটাগরি আর কি, বিভিন্ন প্রকারের বীমা। একটা এন্ডাওমেন্ট পলিসি বলে, একটা মানি ব্যাক পলিসি বলে। এবার বিভিন্ন বীমা কোম্পানির কিন্তু আলাদা আলাদা নাম দিতে পারে ওরা, কিন্তু একদম। ক্যাটাগরি গুলো হচ্ছে এন্ডাওমেন্ট, আপনার মানি ব্যাক, তারপর হলো একটা হচ্ছে হোল লাইফ পলিসি, একটা পেনশন। একটা পেনশন, আর একটা ইউলিপ। আর ও সব ইন্স্যুরেন্স কোম্পানির একটা চিলড্রেন্স প্ল্যান থাকে, ওই রকম একটা কিছু থাকে।
ঠিক আছে। হুম, চিলড্রেন্স প্ল্যানটা মোটামুটি ওই এন্ডাউমেন্টের মতোই। ওটা হুম, আপনার খুব একটা যে পার্থক্য আছে তা নয়। খালি ওই কার নামে বীমাটা করছেন ওটা হচ্ছে আপনার ছেলে বা মেয়ে। একটা বয়সে ঢোকার সময় আছে, একটা বয়স অবধি করা যায় ওটা। হুম, তো এবার এন্ডাউমেন্ট আর মানি ব্যাকটা কি, দুটোই কিন্তু টাকা ফেরত দেয়, বিভিন্ন ভাবে ফেরত দেয়। এন্ডাউমেন্ট হচ্ছে আপনি ধরে নিন 5 লক্ষ টাকার বীমা কিনলেন, এন্ডাউমেন্ট পলিসি ওটা বলবে আপনাকে, ধরে নিন আমি উদাহরণ দিচ্ছি, এরকম আমি একদম সঠিক আমি উদাহরণ দিচ্ছি না, আমি একটা উদাহরণস্বরূপ বলছি। ধরে নিন আপনি 20 বছর ওটা দিলেন, 5 লাখ টাকার প্রিমিয়াম কিছু একটা হলো, সেটা প্রতি বছর প্রিমিয়াম দিচ্ছেন। 20 বছর পরে আপনি বেঁচে আছেন, আপনাকে বীমা কোম্পানি একটা থোক টাকা ফেরত দেবে। এটাকে এন্ডাউমেন্ট পলিসি বলে। মানি ব্যাক পলিসি কি, মানি ব্যাক পলিসিও টাকা ফেরত দেয়, কিন্তু ওখানে একটু অন্যভাবে দেয়। যেরকম 20 বছরের পলিসি ধরলাম, ওরা কি করবে, 5 বছর, প্রতি 5 বছরে আপনার যে কাভারটা আছে 5 লক্ষ ধরে নিন, প্রতি 5 বছরে আপনাকে এই 5 লক্ষর 20% বা 25% ফেরত দেবে। এবং 20 বছর হয়ে গেল, তখন আর একটু কিছু লামসাম ফেরত দিতে পারে, বোনাস ফোনাস যদি পাওয়া যায় ওগুলো ওগুলো থেকে। তো এইটা হচ্ছে দুটো রকম পলিসি, এন্ডাউমেন্ট আর মানি ব্যাক। দুটোই টাকা ফেরত দেয়, কিন্তু কিভাবে ফেরত দেয়, একটা হচ্ছে এককালীন ফেরত দেয়, আরেকটা হচ্ছে কিস্তিতে ফেরত দেয়। তো এই হচ্ছে পার্থক্য। তৃতীয় হচ্ছে হোল লাইফ পলিসি। এবার আগেই বলেছি টার্ম ইন্স্যুরেন্সে আপনার কি হয়, টার্ম ইন্স্যুরেন্স আমি 20 বছরের পলিসি নিলাম, তার মানে আমার বীমা সুরক্ষাটা আছে 20 বছরের জন্য। 20 বছর যেই শেষ হয়ে যাবে আমার বীমা সুরক্ষা নেই। হোল লাইফে আপনি যখনই নেন, আপনার 100 বছর বয়স অবধি বীমা সুরক্ষা আছে, আপনাকে প্রিমিয়াম 100 বছর অবধি দিতে হবে না। এই বীমা পলিসিটার ব্যাপার হচ্ছে কি, মানে 10 বছর দিতে পারেন, 15 বছর দিতে পারেন, 20 বছর দিতে পারেন, তারপরে আপনি দিচ্ছেন না প্রিমিয়াম, কিন্তু আপনার 100 বছর অবধি কভারটা আছে। এবার আরেকটা জিনিস হচ্ছে হোল লাইফে হয় কি, আপনার টাকা ফেরত আসে। কিভাবে ফেরত আসে, ধরে নিন আপনি 10 বছরের পলিসি করলেন, 10 বছর শেষ হয়ে গেল, 10 বছর মানে প্রিমিয়াম পেইং টার্ম যেটাকে বলে, প্রিমিয়াম 10 বছর ধরে দিচ্ছি, 10 বছর শেষ হয়ে গেল, আরো ধরে নিন 5 বছর পর থেকে প্রতি বছর আপনার একটা সার্টেন পার্সেন্টেজ, যেটা সাম অ্যাসিওর্ড, যেটাকে কাভার বলে, মানে 5 লক্ষ টাকা ধরে নিলাম, সেটার একটা পার্সেন্টেজ প্রতি বছর আপনি ওই টাকাটা পাবেন যতদিন আপনি বেঁচে আছেন। আর যদি আপনার মৃত্যু হয়ে যায় কোনো সময়, তাহলে আপনার পরিবার যা সাম এসিওর্ড আছে আর যা বোনাস ফোনাস মিলিয়ে যা বাকি আছে সব পাবে। আর আপনি যদি 100 বছর অব্দি বাঁচেন, তাহলে 100 বছর বেঁচে থাকার পরে আপনি দেখবেন একটা মোটা থোক টাকা পাচ্ছেন, প্রতি বছর 50,000 পাচ্ছেন, তার সাথে একটা মোটা থোক টাকা পাচ্ছেন। তো এই হচ্ছে হোল লাইফ পলিসি। হোল লাইফ পলিসি হচ্ছে ধরে নিন আপনার টার্ম লাইফ, এন্ডাউমেন্ট আর মানি ব্যাক তিনটের একটা মিশ্রণ। এবার আসি আপনার ইউলিপ। ইউলিপ একটা নতুন ধরনের প্ল্যান, মানে নতুন মানে অনেক বছর ধরেই আছে। এ, এটা কি হয়, এটা যে প্রিমিয়ামটা আপনি দিচ্ছেন, কিছুটা ভাগ হচ্ছে আপনার জীবন বীমার জন্য, আর বাকি ভাগটা হচ্ছে বিনিয়োগের জন্য। ইন্স্যুরেন্স কোম্পানি তাদের ফান্ড আছে, যেটা আপনার 3 রকম ফান্ড নর্মালি হয়, একটা ধরে নিন আমি একটা বললাম ইকুইটি, একটা ব্যালেন্স আর একটা ডেট, এই টাইপের ফান্ড হয়। আপনি সেটা আপনি আপনার অনুযায়ী আপনি সেটা নিতে পারেন, নিয়ে তারপর আপনি পাল্টাতেও পারেন মধ্যেখানে, মানে বছর অন্তর গেলে আপনার যদি মনে হয় যে না এটা হচ্ছে না, তাহলে আমি শিফট করব অন্য জায়গায়, তো মানে অন্য টাইপের ফান্ডে। ধরে নিন আপনি ইকুইটিতে আছেন, আপনি 1-2 বছর পর দেখলেন যে না, ইকুইটিটা বড্ড রিস্কি হয়ে যাচ্ছে, আমি ব্যালেন্সডে যাব, সেটা আপনি আপনার ইন্স্যুরেন্স কোম্পানিকে বলতে পারেন, ওরা তখন থেকে আবার ব্যালেন্সডে ওটা শুরু করে। এবার এটার মধ্যে একটা জিনিস আছে মনে রাখতে হবে, এটা 5 বছরের লক ইন থাকে। এবং এটা কেন খুব মানে গুরুত্বপূর্ণ কথা, আমি অনেক জায়গায় দেখেছি ব্যাংকে ইউলিপ পলিসি এত উল্টো ভাবে বিক্রি করে, মানে মিস সেলিং যেটাকে বলে, যে জন্য আরবিআই কড়া পদক্ষেপ নিয়েছে 1লা জানুয়ারি 2027 থেকে। আহ ওরা কি বলে, মানে আমি দেখেছি রিটায়ার্ড হয়ে গেছে লোকজন 60 বছরের ওপর, তাদের ইউলিপ পলিসি বেচছে। যারা রিটায়ার্ড হয়ে গেছে 60 বছর, তার তো একটা একটা নিয়মিত একটা টাকা দরকার তো প্রতি মাসে, একদম। তাকে ইউলিপ কেন বেচছেন, তাকে পাঁচ লক ইন বছর করিয়ে লক ইন লাভটা করে কি কেন আছে? রাখছেন, একদমই, তাই একদমই। না?
তো এবার ইউলিপ হচ্ছে একটু দীর্ঘমেয়াদী আপনার থাকতে হবে আর কি, কেননা একদম। এটা স্টক মার্কেটেই বিনিয়োগ হচ্ছে। স্টক হুম হুম। মার্কেটে বিনিয়োগ মানেই দীর্ঘমেয়াদী। তার দীর্ঘমেয়াদী, মানে হ্যাঁ। ইউলিপ যেই করবেন আপনি ধরে নিন 10-15 বছর ধরে থাকুন ওটা। না হলে আপনার কোনো খুব একটা যে লাভ দেখবেন তা নয়। এবার ইউলিপের একটা আমি এবার লাস্টে কিন্তু বলবো যে কোনটা প্লাস মাইনাস সবগুলোর আমি বলে দেবো। এবার লাস্ট আসছে পেনশন প্ল্যান। পেনশন প্ল্যান কিছুই নয়। পেনশন প্ল্যান দু রকমের হয়। একটা হচ্ছে আপনি ধরে নিন একটা থোক টাকা দিচ্ছেন আজকে, আপনার বয়স 55, 58, 60, থোক টাকা দিচ্ছেন। আপনাকে প্রতি বছর ওই থোক টাকা থেকে ইন্টারেস্ট বা ওই ইনভেস্টমেন্ট থেকে কামিয়ে আপনাকে প্রতি বছর একটা ফিক্সড অ্যামাউন্ট প্রতি বছর দেবে। ওটাকে অ্যানুইটি বলে। সেটা এক রকমের পেনশন প্ল্যান হলো। আরেক রকম সেটা এনপিএস এর মতোই আর কি, এনপিএস যেরকম আপনারা কিনতে পারেন। আরেক রকম পেনশন প্ল্যান কি হচ্ছে, যে আপনি যখন আয় করছেন সেই সময় আপনি পেনশন প্ল্যানে প্রতি বছর টাকা দিতে থাকছেন। আপনার 60 বছর বা 55 যবেই আপনি বলে থাকেন, তখন থেকে আপনি টাকাটা ফেরত পাচ্ছেন প্রতি বছর। তো এটাকে বলে ওই আর কি, মানে কর্মক্ষেত্র যখন কাজ করছেন আয় করছেন তখন ওই পুঁজিটাকে তৈরি করছেন, আর যখন শেষ হয়ে গেল তো ওই পুঁজি থেকে প্রতি বছর আপনি টাকা পাচ্ছেন। এই হচ্ছে পেনশন প্ল্যান। আর চিলড্রেন্স প্ল্যান তো আগেই বলেছি, যেগুলো হচ্ছে একটা ওই এন্ডাওমেন্ট মানি ব্যাক পলিসি আর কি। দু রকম পলিসি হয়, একটা এন্ডাওমেন্ট একটা মানি ব্যাক টাইপের হয় চিলড্রেন্স। ওগুলো বয়স মানে বাচ্চাদের নামে করতে হয়। বয়স মানে ওপরের লিমিটটা নর্মালি 18 বছর থাকে, কিছু কিছু জায়গায় 20 বছর, কিছু কিছু জায়গায় 25 বছর থাকে। মানে সোজা কথা হচ্ছে ওইটা লোকজন বলে যে বাচ্চার জন্ম জন্ম হওয়ার পরে এটা শুরু করুন, তাহলে কি ভবিষ্যতে যখন খরচার দরকার হবে, ক্লাস 12 এর পর দরকার হলো বা বিয়ের পর দরকার হলো, ওই টাইপের আর কি, মানে ওই ওই খরচগুলো একটা থোক টাকা তখন আসবে। হুম। তো এই হচ্ছে বিভিন্ন রকম আহ, বীমা প্রকল্প, এগুলো হচ্ছে জীবন বীমা প্রকল্প বিভিন্ন রকম। তো এই হচ্ছে প্রকল্প। স্যার, আমি কয়েকটা জিনিস একটু অ্যাড করতে চাইবো। মানে হুম। যেটুকু আমি একটু ছোটখাটো একটা মানে একটু রিসার্চ করেছি আর কি। তো হ্যাঁ। কিছু কিছু সংস্থা আছে যারা টার্ম এবং ইউলিপ একসঙ্গে দিচ্ছে। যাতে হচ্ছে কি, টার্ম মানে একটা বড় অঙ্কের আপনার টার্ম প্ল্যান রইলো, মানে ধরুন 60 লাখ, 70 লাখ, কেউ 1 কোটি, যে যেরকম নিতে পারেন আর কি, যার যেরকম নেওয়ার ক্ষমতা সেরকম। তো তার বয়স, তার কিছু অভ্যেস, মানে ধরুন তিনি স্মোকার কিনা, তিনি মদ্যপান করেন কিনা, বা তার প্রি কোনো ডিজিজ আছে কিনা, কোনো রোগ, কোনো লাইফস্টাইল ডিজিজ আছে কিনা, প্রেশার, সুগার, এই এই ধরনের কিছু, ফ্যামিলিতে এরকম কোনো হিস্ট্রি আছে কিনা, হার্টের প্রবলেম এগুলো আছে কিনা। তো এর উপর নির্ভর করে আপনার প্রিমিয়াম কত হবে। এবার আপনি যত কম বয়সে ঢুকলেন আপনার প্রিমিয়ামটা ওখানেই লক হয়ে গেল। এবার আপনি ঠিক করলেন আমি 80 বছর, 85 বছর, 90, 100, এটা আপনি ঠিক করলেন যে আপনি কত বছর নেবেন। মোটামুটি 10-12 বছরের মধ্যে আপনার প্রিমিয়াম পিপিটি মানে প্রিমিয়াম পেইং টার্ম শেষ হয়ে যায়। এবার আপনার যে টাকাটা আপনার ইনভেস্টেড হয়ে রয়েছে, এবার কি হয়, ওরা 12 বছর আপনি দিয়ে দিয়েছেন। এবার আপনার জন্য আপনার লাইফটাকে মানে টার্ম প্ল্যানের জন্য যে আপনার যে রাইডার গুলোর জন্য যে টাকাগুলো নিয়েছে, সেগুলো তারা 12 বছরের পরে পুরোটা ফেরত দিয়ে দেয় অ্যাজ এ ইউনিট। মানে ধরুন আপনার পুরো টাকাটা যেখানটায় বিনিয়োগ হচ্ছে, সেখানে যে ইউনিট গুলো কেনা হবে, সেই ইউনিট হিসেবে আপনাকে ফেরত দিয়ে দেয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা মানে একটা একটা বছর পেরিয়ে একটা সময় পেরিয়ে যাওয়ার পরে, মানে আপনার পলিসিটা আপনার 85 অব্দি যদি নিয়ে থাকেন তাহলে 85 অব্দি ভ্যালিড। আপনি 85 অব্দি মানে বাই হুক অর বাই ক্রুক আপনি পাচ্ছেন, প্রোটেকশন আপনার রইলো। এর মাঝখানে যেটা হবে, ধরুন আপনি 12 বছর দেওয়ার পরে দেখলেন 5-7 বছর, 10 বছর ওয়েট করলেন, আপনার টাকার যে ফান্ডটা সেটা একটা ভালো রকম গ্রোথ হলো, আপনি পুরো টাকাটা তুলে এনজয় করতে পারবেন। তার সঙ্গে আপনার 85 পর্যন্ত একটা প্রোটেকশন রইলো। মানে সেই রকম ধরনের প্ল্যান অনেকে আমি মানে আমার কাছে ধরুন জিজ্ঞাসা করেছে যে আমি যদি একটা বড় ধরনের ফান্ড তৈরি করতে যাই, সঙ্গে আমার টার্ম লাগবে, তাহলে আমি কি করতে পারি। তো আপনারা এই জিনিসগুলো বিবেচনা করে দেখতে পারেন। কারণ এখানে ফান্ড তৈরি হওয়ার সম্ভাবনা বেশি, কারণ পুরোটাই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ হচ্ছে। এবং আপনি যথেষ্ট সময় পেয়ে যাচ্ছেন, 12 বছর বিনিয়োগ তো করছেনই, তার সঙ্গে আপনি যদি টাকাটাকে একটু রেস্ট দিয়ে দেন, একটা গাছ পোতার পরে, গাছটা বড় হওয়ার পরে যদি সামান্য একটুখানি আপনি ওটাকে রক্ষণাবেক্ষণ করেন, একটু ডাল ঠাল ছেটে ফেটে সমস্ত নোংরা টোংরা পরিষ্কার করেন, দেখবেন গাছটা খুব তাড়াতাড়ি ফুলে ফলে ভরে ওঠে। ব্যাপারটা এখানেও তাই, টাকাটা আপনার খুব গ্রোথ হবে, তার সঙ্গে আপনার টার্ম প্ল্যান থাকলো।
বাই চান্স আপনার এর মধ্যে যদি কিছু হয়ে যায়, আপনার ফ্যামিলি পুরোপুরি প্রোটেক্টেড। আপনি টাকাটা তুলে এনজয় করতে পারবেন, আপনার রিটায়ারমেন্ট প্ল্যান করতে পারেন। যে একটা রিটায়ারমেন্টের টাইমে একটা বড় টাকা, এমনিতে রিটায়ারমেন্ট পেনশন প্ল্যানের সঙ্গে এই প্ল্যান গোলাবেন না দয়া করে, আপনাদের বলেই দিচ্ছি প্রথমে। পেনশন প্ল্যান আর টিউলিপ প্ল্যান দুটো কিন্তু এক নয়। পেনশন প্ল্যান হচ্ছে আপনাকে একটা রেগুলার ইনকামের প্রত্যেক মাসে মাসে একটা দেওয়ার মতো ব্যবস্থা আপনি করে রাখলেন আফটার রিটায়ারমেন্ট। যে আমি আগে থেকে ঠিক করে রাখলেন চাকরি করাকালীন যে আমি 50 বা 55 বছর বয়সে গিয়ে আমি আমার রিটায়ারমেন্ট প্ল্যান করছি, সেই সময় আমার বছরে এককালীন একটা টাকা পাবো বা মাসে সেটাকে ভাগ করে নেবো, সেটা আপনার মর্জির উপর ডিপেন্ড করে। তো আপনি এটার সঙ্গে কিন্তু টিউলিপ প্ল্যান গোলাবেন না। টিউলিপ প্ল্যানে অনেক বড় টাকা তৈরি হতে পারে যদি আপনি নিয়মিত বিনিয়োগ করেন, কিন্তু মাথায় রাখতে হবে এটার কিন্তু প্রিমিয়াম একটু উপরের দিকে, যদি না আপনার বয়স মানে একটু কমের দিকে থাকে। 25 থেকে 30-এর মধ্যে বিনিয়োগ করা সব থেকে লাভজনক, কারণ আপনাদের সেই সময়কার প্রিমিয়াম সব থেকে কম থাকে। আর দয়া করে কোনো বদভ্যাস রাখবেন না, সেক্ষেত্রে প্রিমিয়াম অনেকটাই বুস্ট হয়ে যায়, অনেকটা বেড়ে যায়। তো এটাই বলবো যে বীমা থেকে যদি লাভ আপনাদের নিতে হয়, অনেক কম বয়সে বিনিয়োগ করা শুরু করতে হবে, তাহলে বীমাতে প্রিমিয়ামটা যদি একবার কম হয়ে যায়, কিন্তু তার বেনিফিট কিন্তু কখনো কম হয় না। এটা কিন্তু কেজি স্যার ডেফিনেটলি একটুখানি আলোকপাত করতে পারেন, বা আমার সঙ্গে হয়তো একমতই হবেন যে টার্মের ক্ষেত্রে বা এই ধরনের ক্ষেত্রে যত কম বয়সে শুরু করবেন তত আপনার লাভ, প্রিমিয়ামটা কম থাকে। তো রজত, তুমি ঠিকই বলেছো। এবার আমি একটু চট করে বলে দিই বিভিন্ন বিমার ক্যাটাগরি যেগুলো বলেছিলাম, প্লাস মাইনাস কি আছে। দেখুন, প্লাস মানে তো বিমার প্লাস হচ্ছে সুরক্ষা। আর অনেক রকম পলিসি, মানি ব্যাক এন্ডাওমেন্ট, ওটার প্লাস হচ্ছে টাকাটা ফেরত পান, কিছু না কিছু ফেরত পান। কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে হবে যে বিমার প্রথম কাজটা কি, সুরক্ষা। সবচেয়ে কম খরচে সুরক্ষা কিন্তু টার্ম ইন্স্যুরেন্সই দেয়। একদম তাছাড়া মানে এটার কোনো দ্বিমত নেই। দ্বিমত। এবার মনে রাখবেন যে আপনার মনে হচ্ছে আমি টার্ম ইন্স্যুরেন্স না নিয়ে আমি অন্যান্য পলিসি নিচ্ছি, আমার টাকা ফেরত আসছে। তো মনে রাখবেন, আমি এটা খুব ছোট্ট উদাহরণ দিয়ে দিচ্ছি, আমার নিজের নিজের উদাহরণ, মানে নিজের জীবনের উদাহরণ। আমি 2005-এ একটা ইন্স্যুরেন্স কোম্পানির দুটো রকম পলিসি করেছিলাম। তখন আমি অত বুঝতাম না। তো এখন একটা পলিসি ছিল টার্ম ইন্স্যুরেন্স, 25 লক্ষ টাকার কাভার। সেটার পার ইয়ার প্রিমিয়াম ছিল 8,000 টাকা, 20 বছর। এবার আরেকটা পলিসি করলাম, সেটার কাভার হচ্ছে 5 লক্ষ টাকা, কিন্তু সেটার প্রিমিয়াম হচ্ছে 25,000 টাকা মাসে, এই বছরে, বছরে 25,000 টাকা। সেটা কেন? কেননা ওটা হচ্ছে ওই আপনার ওই ইউলিপ প্ল্যান। তো ওটায় কি হচ্ছে আপনার 25,000। এবার দেখুন পার্থক্যটা দেখুন। এক 25 লাখের কাভারের দাম হচ্ছে 8,000 টাকা, 5 লাখের কাভারের দাম হচ্ছে 25,000 টাকা। 25 লাখের কাভার যদি 8,000 টাকা হয়, তাহলে টার্ম ইন্স্যুরেন্স 5 লাখের কাভার মোটামুটি মানে আমি অনুমান করতে পারি 2,000 টাকা হবে, 1/4। ঠিক আছে। এবার তার মানে এই 25,000-এ আপনার 5 লক্ষ টার্ম কাভারের খালি বিমাটাই হচ্ছে 2,000 টাকা। বাকিটা বলছে আমরা বিনিয়োগ করব, মার্কেট লিঙ্ক ওদের ফান্ড আছে, সেটাই বিনিয়োগ করব। তো এবার সমস্যাটা হচ্ছে, কোনো সমস্যা নেই এর মধ্যে, কিন্তু একটাই প্রবলেম জানেন তো, ইউলিপ প্ল্যানে প্রবলেম হচ্ছে এক্সপেন্স রেশিও। হুম অনেকখানি এক্সপেন্স রেশিওতে খেয়ে নেয়, প্রায় হুম 10%, 15% অব্দি খেয়ে নেয় ওদের নিজেদের খরচা মেটাতে। তাই জন্য আপনার ধরে নিন, বাকি যে ধরে নিন এখানে 23,000 টাকা আছে, 23,000 টাকার মধ্যে আরো 2-3 হাজার টাকা বেরিয়ে যায় হচ্ছে এক্সপেন্সে। তাইতে কি হয়, আপনার ইনভেস্টমেন্টটা অত কম হয়ে যায়। হুম এবার ধরে নিন আমি 25 লক্ষ টাকার কাভারই নিলাম টার্ম ইন্স্যুরেন্স, আর যে 25,000 টাকাটা বছরে বিনিয়োগ করছি সেটা আমি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলাম। মিউচুয়াল ফান্ডে আমার খরচা খুব সীমিত, রেগুলার মিউচুয়াল ফান্ড খুবই সীমিত। আপনার পার্থক্য রেগুলার আর ডাইরেক্টের পার্থক্য খুব একটা বেশি নয়, 0.5%। না, কেন, একদম। ওটাই খুব একটা যে গায়ে লাগে তা নয়, কিন্তু ওটাই কিন্তু পুরো 25,000টাই বিনিয়োগ হচ্ছে হয়ে। আপনার ধরে নিন একই টাইপের ফান্ডে করলেন, যেটা ইউলিপ ফান্ডে ছিল, একই টাইপের, আমি বলছি একই ফান্ড তো হবে না, একই টাইপের, সেখানে কিন্তু আপনি দেখবেন আপনার রিটার্ন অনেক বেশি। তাই জন্য সোজা সাপটা কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, কারণ আমি এখন ইন্স্যুরেন্স এজেন্সিও নিয়ে নিয়েছি,
লাইফ আর জেনারেল ইন্স্যুরেন্স। সোজা আমাদের আমি দেখুন, আমি কোনো কাস্টমারকে, প্রসপেক্টিভ কাস্টমারকে আমি কোনোদিন বলতে পারবো না আপনি এন্ডাওমেন্ট নিন, হোল লাইফ নিন, এটার বেনিফিট ওটার বেনিফিট, কেননা আমার মাথার পেছনে সবসময় ঘুরছে এর খরচা বেশি, রিটার্ন কম। কিন্তু একদমই তাহলে লোকেরা এত কেনে কেন এন্ডাওমেন্ট পলিসি, মানি ব্যাক পলিসি বা হোল লাইফ পলিসিও কেনে কেন? হোল লাইফের না হয় একটা বেনিফিট আছে, আপনি 100 বছর অব্দি কভার হয়ে গেলেন, পুরো 100 বছর অব্দি আপনাকে প্রিমিয়াম দিতে হচ্ছে না, সেটা একটা একটা কভার আছে। কিন্তু বাকিগুলোর কি? এবার দেখুন, যখন এই পলিসিগুলো শুরু হয়েছিল না, তখন ভারতে বিনিয়োগ করার যে অভ্যাসটা অত ছিল না। তাই জন্য হুম, এটাই ছিল, ব্যাংক ছাড়া, পোস্ট অফিস ছাড়া এটাই ছিল হচ্ছে আপনার বিনিয়োগের বিনিয়োগের মাধ্যম। উপায়। একদম। তাই জন্য ওটা এখন একটা মজ্জাগত একটা থেকে গেছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু রিটার্ন অনেক কম, কিন্তু মোটামুটি আপনার গ্যারান্টিড। মানি ব্যাক আর ওগুলোতে মোটামুটি গ্যারান্টিড, কিন্তু রিটার্ন কম, অনেক কম। আপনি যেগুলো যদি স্টক একটা একটুখানি একটা দর্শকের একটু বলে দেন মোটামুটি এখানে কি ধরনের রেট অফ রিটার্ন থাকে ডিপেন্ড এন্ডাওমেন্ট করে, মানি ব্যাক? 3% থেকে 6% পার ইয়ার, তার বেশি পাবেন না। হুম। তো এবার লোকে বলবে যে তা কেন নেওয়া হয়? আমি বললাম ওই যে ওইটুকু বীমার জন্য নেওয়া হয়। তাই হুম। জন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে টার্ম করুন। বীমা, মানে সুরক্ষা, মানে টার্ম ইন্স্যুরেন্স নিন। ওটা হয়ে গেল, এবার বিনিয়োগটা আলাদাভাবে দেখুন। হ্যাঁ, আপনার পেনশন প্ল্যান দরকার, সেটা আপনি দেখতে পারেন, সেটা এনপিএস দেখতে পারেন, এটা দেখতে পারেন, মিউচুয়াল ফান্ড থেকে এসডব্লিউপি দেখতে পারেন, যেটা আপনার ইচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি সত্যি করে বলছি, মানে ইন্স্যুরেন্স এজেন্সির হয়তো কমিশন এই ট্র্যাডিশনাল পলিসিগুলোতে বেশি, কেননা হুম। প্রিমিয়ামের অঙ্কটা বেশি। কিন্তু আমি বলবো যে কাস্টমারের জন্য সবচেয়ে ভালো হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স, টার্ম সবচেয়ে ইন্স্যুরেন্স ভালো। একদম। একদম। এবার আমি দু তিনটে আমি মূল্যবান আমি কথা বলছি। এক হচ্ছে, এখন যেহেতু অনলাইনে সবকিছু করা যায়, লোকেরা ভাবেন যে অনলাইনে করলে আমার ফট করে হয়ে গেল, ব্যাস ঠিক আছে। একটা জিনিস জিজ্ঞেস করবেন ইন্স্যুরেন্স কোম্পানিকে, এজেন্ট ছাড়ুন, আপনি ধরে নিন ডাইরেক্টলি কিনছেন, আমার ক্লেম করার সময় ঝামেলা হবে না তো? সোজা কথা, আপনি এত বছর প্রিমিয়াম দিলেন, তারপর ক্লেম করার সময় ঝামেলা হলো। কেন ঝামেলা হয়? কেননা ইন্স্যুরেন্সের খুব বেসিক একটা প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল অফ গুড ফেথ। সবকিছু আপনাকে আগে থেকে স্পষ্টভাবে বলে দিতে হয়। এবার ধরে নিন আপনি টার্ম ইন্স্যুরেন্স নিচ্ছেন, টার্ম ইন্স্যুরেন্সে আপনি সিগারেট খান, কিন্তু ধূম্রপান করেন, কিন্তু আপনি বলছেন আমি করি না। পরে যখন হবে, যখন আপনি থাকবেন না, তখন কিন্তু ক্লেমটা রিজেক্ট হয়ে যেতে পারে। একদম রিজেক্ট হয়ে যাবে, ঠিক কথা। ঠিক আছে। এবার আরেকটা জিনিস হচ্ছে, অনেকে এই টার্ম ইন্স্যুরেন্স পছন্দ করে না, কেন মেডিকেল এক্সামিনেশন দরকার। হুম। দেখুন, সত্যি কথা বলে মেডিকেল এক্সামিনেশন করে ধরে নিন আপনার প্রিমিয়ামটা একটু বেশি হলো, হুম। কিন্তু ওই বেশিটার জন্যই আপনার কিন্তু ক্লেমটা তখন পে হবে, কোনোদিন রিজেক্টেড হবে না ক্লেমটা। হবে না। এইগুলো মনে রাখতে হবে। আর তৃতীয় কথা হচ্ছে, এই ধরে নিন অনেক অ্যাগ্রিগেটর আছে, অনলাইন অ্যাগ্রিগেটর, তারা ওই সব রকম ইন্স্যুরেন্স কোম্পানি একসাথে আপনার সামনে রেখে দেয়, মানে ঝুড়ির মতো, ওখান থেকে আপনি বেছে কম্পেয়ার করে নিতে পারেন। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এই কোম্পানিগুলো থেকে, কেননা আমরা এই ডাইরেক্ট ইন্স্যুরেন্স কোম্পানি এজেন্সি নেওয়ার আগে আমরা ভেবেছিলাম যে সবগুলো অফার করতে পারবো, তাই জন্য পিওএসপি হয়ে যাব। তো আমি আর আমার যে ফেলো ডাইরেক্টর আছে, আমরা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পিওএসপি হয়েছিলাম। বিশ্বাস করুন, 1 মাসের মধ্যে আমরা সারেন্ডার করে দিয়েছি। কেননা ওটায় মানে আমরা দেখলাম সার্ভিস লেভেল আমাদের জন্য এত খারাপ। তখন আমরা বললাম ভাই, আমরা যদি ভুল করেও বিক্রি করি এদের থ্রু দিয়ে পলিসি, তাহলে আমাদের কাস্টমাররা কিন্তু আমাদের অভিশাপ দেবে, দরকার নেই। তাই জন্য আমরা ওটাকে সারেন্ডার করে ডাইরেক্ট ইন্স্যুরেন্সে নিলাম। কেননা আর এর মধ্যে আপনাকে এজেন্ট কিন্তু সবচেয়ে বড় এর মধ্যে ভূমিকা ইয়ে করে, পালন এজেন্টের করে ভূমিকা থাকে। সবচেয়ে বড়। কারণ এজেন্ট কিন্তু আপনার পাশে দাঁড়িয়ে থাকবে সবসময়। একদম। কোনো ঝামেলা হলে এজেন্ট, কোনো কিছু চেঞ্জ করতে হলে এজেন্ট। এবং লোকে ভাবে যে আমরা নিজেরাই করে নেবো সবকিছু, অনেক সময় কিন্তু হয় না। কেননা এর মধ্যে যে পেপার ওয়ার্কটা আছে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই মানে একদম মানে দরকার। নিখুঁত পেপার ওয়ার্ক হলে আপনার ইন্স্যুরেন্সে কোনো সমস্যা নেই। খুব তাড়াতাড়ি ক্লেম পাস হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আপনারা মনে রাখবেন যে আপনারা নিজেদের জীবনের সুরক্ষার জন্য একটা পেমেন্ট করছেন, সেটা হচ্ছে বীমা। সেটাই কিন্তু কার্পণ্য করবেন না। কার্পণ্য মানে শর্টকাট নেবেন না, ঠিকভাবে করুন, ঠিক প্রথায় করুন। মনে হবে ও একটু টাইম লাগছে,
দেখুন, টাইম তো লাগবেই। আপনি 20 বছরের জন্য 1 কোটি টাকার কভার নিচ্ছেন, তো ইন্স্যুরেন্স কোম্পানিকে তো দেখতে হবে যে এই কি 20 বছর বেঁচে থাকবে, না এই নিল কভার আর 2 বছর পরেই উপরে চলে গেল, তাই না? তাদেরও তো লাভ লোকসান দেখতে হবে। তাই জন্য তারাও খুব বিচার করে এগুলো করেন। এগুলো এবং ইন্স্যুরেন্স কোম্পানি হাইলি রেগুলেটেড সেক্টর, এখানে কোনো কারচুপি ব্যাপার নেই। সোজা সাপটা জিনিস, আপনি ঠিক মতো বলুন, সত্যি কথা বলুন, মেডিকেল টেস্ট করুন, আপনার প্রিমিয়াম যেরকম হবে সেরকমই হবে। 19-20-এর পার্থক্য হবে আপনার একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানি, 19-20-এর পার্থক্য হবে। অনেকে ভাবেন আরে ওই কোম্পানিটা ভালো দিচ্ছে বলে ওখানে গেল, না, ওটাতে ওই কোম্পানি ওরকম দিচ্ছে। মনে রাখবেন, ওই ইনভেস্টমেন্টের মতো, বিনিয়োগের মতো, একটা জায়গা থেকে আরেকটা জায়গা, আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গা, আরেকটা করে কোনো লাভ হয় না। একটা কোম্পানি বাছুন, এজেন্টকে দেখুন সার্ভিস কিরকম দেয়, কোম্পানিকে জিজ্ঞেস করুন আমার ক্লেমটা পে হবে তো। ক্লেম যাতে পে হয় সেটা কি করতে হবে বলুন, সেটা আপনার প্রথম প্রশ্ন হওয়া উচিত। লোকের প্রথম প্রশ্ন হয় কত কম দামে কত আমি নেব, পাবো? না কত পাবো বা কত কম দামে আমি নেব। আপনার আচ্ছা। প্রথম প্রশ্ন হওয়া উচিত আমার ক্লেম করার সময় 100% ক্লেম দরকার, সেটার জন্য কি করতে হবে বলুন। হুম। তো শেষ করার আগে আমি কয়েকটা ছোট ছোট আপনাদের পয়েন্টার্স বলে যাচ্ছি। বীমা বিনিয়োগ বা বীমার ক্ষেত্রে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আপনি যেরকম ডাক্তারের কাছে গিয়ে আপনার রোগ সম্পর্কে বা আপনি কি কি কিসের ক্ষেত্রে নিরাময় চাইছেন সেটা যেরকম ভাবে বলেন, একজন এজেন্টের কাছে, একজন বীমা এজেন্টের কাছে আপনাকে ঠিক একই রকম ভাবে বীমা নেওয়ার সময় সবকিছু ডিসক্লোজ করতে হবে। বীমার ক্ষেত্রে সব থেকে ভালো ব্যাপার হলো টার্ম টার্ম প্ল্যান নেওয়া থাকলে আপনার জীবনের একটা বড় বড় ধরনের কাভারেজ হয়ে থাকে, এবং সেটা একটা অনেক বছর পর্যন্ত, যেটা আপনি যতটা নিতে চাইবেন, যত আহ, অঙ্কের নিতে চাইবেন। ও সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া থাকে, শিক্ষাগত যোগ্যতা, বার্ষিক রোজগার কত, সে এটা কতটা দিতে পারবে, তার রোগ কিরকম আছে, সেগুলো বললাম যে কতগুলো ছোট ছোট শর্ত আছে, যেগুলো মানার পরে আপনার আপনি যতটা চাইবেন ততটা টার্ম প্ল্যান নিতে পারেন। কিন্তু এক্ষেত্রেও আপনার ডাক্তারি পরীক্ষা হবে, এবং ডাক্তারি পরীক্ষাতে আপনার আহ, যদি কোনো রকম কোনো ডিসক্রিপেন্সি দেখা যায়, সেক্ষেত্রে আপনার আহ, বীমার প্রিমিয়াম বাড়তে পারে, বা আপনার চাইলে হয়তো কোম্পানি বীমাটাকে বাতিলও করতে পারে। একটা জিনিস মনে রাখবেন, আপনারা একটা জামা কেনার আগে বা প্যান্ট কেনার আগে আপনারা গিয়ে ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দেন। তো আপনি যেরকম বীমাটা কিনছেন, আর আপনার 80 বছর বা 85 বছর পর্যন্ত একটা সংস্থা আপনার একটা 60 বা 70 লাখের একটা বড় অঙ্কের বীমার একটা দায়িত্ব নিজের ঘাড়ে নিল, তো সে যখন একটা দায়িত্ব নিচ্ছে, সে তো একটুখানি বাজিয়ে দেখে নেবে, এটাই নিয়ম। আর স্পেশালাইজড বীমার ক্ষেত্রে যদি কিছু হয়, যেরকম আপনারা পেনশন যদি চান, পেনশন প্ল্যান বা টিউলিপের কথা যেটা বললাম, সেক্ষেত্রে যদি স্পেশালাইজড কিছু প্ল্যান চান, সেক্ষেত্রে আপনারা করতেই পারেন। এটা শুধুমাত্র শুধু বীমা নয়, বীমার সঙ্গে বিনিয়োগেরও খানিকটা স্বাদ আপনারা পাবেন। কিন্তু মোটের উপর মনে রাখতে হবে, বীমা কিন্তু বীমাই, ওটা কিন্তু বিনিয়োগ নয়। তো আপাতত আমরা আশা করি বোঝাতে পেরেছি। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, নিচে স্ক্রিনে সবকিছু ডিটেলস যাচ্ছে, যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন বা এশিয়ানেটের সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে আমাকে সরাসরি মেইল করতে পারেন। আমার মেইল আইডিও স্ক্রিনের নিচে যাচ্ছে। তো আপাতত এই পর্যন্তই। আপনাদের প্রশ্নের অপেক্ষায় থাকবো, আপনাদের কোয়ারিজের অপেক্ষায় থাকবো, আমি এবং কেজি স্যার দুজনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। সামনের সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার। নমস্কার, ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।